Ya Allah, Ya Rahman. মাওলানা রইসুদ্দিন, আপনারা নিশ্চয়ই সবাই ওয়াকিবহাল আছেন। তিনার মামলাটা নিতে বিলম্বিত হওয়ায়, যেহেতু আমি একটু আগে বলেছি যেটা গাজীপুরের ঘটনা, জুয়েলও গাজীপুরের, আমার এই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ সেও গাজীপুরের, তিনজনই গাজীপুরের। তো অটোমেটিকলি যেহেতু তার স্থানীয় এলাকা, অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে যেইভাবে উনি জুলাইয়ের বিপ্লবে আন্দোলন করেছেন, একইভাবে এই ন্যায়ের পথে ইমাম সাহেবের হত্যা যেহেতু হয়েছে, প্রতিবাদ চাওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের সবার আছে না নাই? সেই অধিকারকে কেন্দ্র করে উনি ন্যায় বিচারের জন্য দাবি করেছেন। যারই প্রেক্ষাপটে স্থানীয় কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত 5ই মে ভোর রাতে জাকের পার্টির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান আফাজকে বিনা নোটিশে ভোর রাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই ছেলেটি 20 বছর জাকের পার্টির সাথে নিবেদিত ভাবে ছিল, সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে 2013 সালে একটি মামলার মধ্যে তাকে এজাহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এখানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব স্থানীয়ভাবে কুচক্রী মহল তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। তাই আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ আমার সাথে সে দীর্ঘ 20 বছর টানা কাজ করার পর তাকে কিভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ঘোষণা করা হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। একই সাথে এটা আমি আপনাদেরকে ধীরে চিত্তে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাই আমার কথা বিশ্লেষণ করবেন। আমার এই ভাইয়ের বিরুদ্ধে একটা থানায় অতীতে একটা সাধারণ ডায়েরি দেখাতে পারবেন না, মামলা তো দূরের কথা। আপনাদের কাছে জানতে চাই, একজন ইমাম হত্যা হয়েছে, এর জন্য বিচার চাওয়া এই দেশে কোন আইনে অপরাধ? আমার মনে হয় আপনারা বলতে পারবেন বাক স্বাধীনতা এখানে হারিয়ে যায় কিনা। যেহেতু স্বাধীন দেশ, আমাদের অবশ্যই সবার বাক স্বাধীনতা থাকা উচিত। অন্যায়ের প্রতিবাদ করা এই ছেলেটি এতটাই নিরীহ, সে স্বাভাবিকভাবেই স্থানীয়ভাবে মসজিদ মাদ্রাসা এই সমস্ত কাজে নিজেকে খুব বেশি নিয়োজিত রাখেন। তো স্বাভাবিকভাবে একজন ইমাম হত্যা হয়েছে, তার গায়ে লেগেছে এবং তারই এলাকায় ঘটনা। তো সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনিতি সত্ত্বে আমার পাশে আইনজীবী সাহেব আছেন, উনি এই বিষয়গুলি দেখছেন এবং আমরা রাষ্ট্রীয়ভাবে জানানোর জন্য আজকে এখানে এসেছি। একই সাথে উল্লেখ করতে চাই, আপনাদেরকে এটা স্পষ্টভাবে জানানো দরকার। অতীতে আমি আপনাদেরকে পরিষ্কার করেছি, যারা এই উদ্দেশ্য হাসিল করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। অনেকেই আমাদেরকে 14 দল কিংবা 36 দলের কথা বলে, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা নোট করে রাখেন, প্রয়োজনে আপনারা দলিল সার্চ করে প্রয়োজনে আমাকে আবার প্রশ্ন করবেন। আমরা অতীতে কখনো 14 দল কিংবা 36 দলে ছিলাম না। রেকর্ড বাংলা তো দূরের কথা, আমার পৃথিবীতে কেউ দেখাতে পারবে। আমরা হালুয়া রুটি রাজনীতি করতে আসি না, এই কথা স্পষ্ট ভাবে আমরা বহুভাবে বলে আসছি। আপনাদেরকে তাতে আরো বলতে চাই, 2014 সালের নির্বাচনে জাকের পার্টি একটা আসনে অংশগ্রহণ করে নাই, কেউ দেখাতে পারবে না। 18 নির্বাচনে আপনারা সবাই নির্বাচন করেছেন, একই সাথে জাকের পার্টিও তার নিজ প্রতীকে নির্বাচন করেছে। 24 নির্বাচনে আসবেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র জাকের পার্টি মাইল ফলক অতিক্রম করেছে। 200 আসনে দেশের নির্বাচন যেদিন হয়, 24 নির্বাচনের দিনে প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টি 200 আসনে একদিনে একই সময়ে তাদের সমস্ত প্রার্থীতা প্রত্যাহার করে, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ এত বড় দৃষ্টান্ত দেখানোর সাহস পায় নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দৃঢ় চিত্তে জাকের পার্টি কোনো হিংসা, প্রতিহিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটিতে বিশ্বাস করে না। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না হানাহানি, কাটাকাটি, মারামারি কিংবা সহিংস। জাকের পার্টি বিশ্বাস করে একটি অহিংস রাজনীতিক দেশ হিসেবে, প্রগতিশীল, আধুনিক,
একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাকের পার্টি কখনোই কোনো সংঘাত করে নাই। 35 বছরের ইতিহাসে জাকের পার্টি কোনো সংঘাত কেউ দেখাতে পারবে না। তাই বলে এটা মনে করবেন না আমরা সংঘাত করতে পারি না। আমাদের ভদ্রতাটাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। আমি সতর্ক করতে চাই, আমাদেরকে নিয়ে কিছু কুচক্রী মহল, কিছু রাজনৈতিক মহল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়। আমি বলতে চাই, দেশ গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। দেশ এবং দেশের বাইরে থেকে দেশের ষড়যন্ত্র হচ্ছে। আমি সাবধান করতে চাই, জাকের পার্টি যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, এই দেশকে রক্ষার ক্ষেত্রে জাকের পার্টি বিন্দুমাত্র পিছপা হবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে। আজকে আমি যদি বলতে হয়, একদিকে যদি আমরা চলে যাই ফিলিস্তিনের ঘটনা, ইউক্রেনের ঘটনা, ভারত পাকিস্তানের গতকালকে ঘটনা আপনারা সবাই জানেন। যদি পার্শ্ববর্তী দেশে এই ধরনের অবস্থা তৈরি হয়, আমাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে। জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান বহু আগে ভূমিকম্পের কথা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলেছেন। আজকে সেটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই বিপর্যয় যদি হয়, জাতি কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্রীয়ভাবে কতটুকুই আমরা স্বাবলম্বী হয়েছি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তাই ইদানিংকালে আমরা দেখতে পাই এই কুচক্রী মহল দেশ এবং দেশের বাইরে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে যদি রুখতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। বহু আগ থেকে যাকে পার্টির চেয়ারম্যান ঐক্যের কথা বলে আসছেন, ঐক্যের ডাক দিয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, ওনারা সেই ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই ঐক্যটাকে করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। সেই ঐক্য যেন অবশ্যই অটুট থেকে আগামী দিনে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র করতে পারি, সেই দিকেও আমাদেরকে নজর দিতে হবে। পরিশেষে আমি বলতে চাই, সামনের দিনগুলিতে সামাজিক নিরাপত্তার যে বিষয় আছে, আপনারা দেখেছেন দেশীয় অস্ত্র ইদানিংকালে অনেক ব্যবহার হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উগ্রবাদ যদি মাথা ঝাড়া দেয়, মনে রাখবেন দেশ যদি বিপর্যস্ত হয়, কে কোন দল, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখবে না। বিপদগ্রস্ত হলে বাঙালি জাতি বিপদগ্রস্ত হবে। অতএব এই বিপদ থেকে যদি আমাদেরকে উদ্ধার পেতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হতে হবে। তাই ছাত্র ভাইদেরকে নিয়ে আজকে আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রা যদি অব্যাহত রাখতে হয়, আমি প্রথমেই অনুরোধ করব, আমরা যেহেতু ছাত্র সমাজ, আমাদের প্রথম দাবি থাকবে শিক্ষা খাতে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে 3 থেকে 5% হওয়া উচিত। এবং একই সাথে R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে বিষয় আছে, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে। যদি বরাদ্দ বৃদ্ধি না করতে পারে, আমরা উদ্ভাবনীতে এগিয়ে আসতে পারবো সম্ভব হবে না। একই সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদেরকে উন্নত যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার কার্যকলাপ, শিক্ষার মাধ্যমে একটা জাতি, শিক্ষিত জাতি মেরুদণ্ড। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিগত সরকারের আমলে শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মান নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে। আজকে একটা বেকারত্বের বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা দেখতে পাই। এই বেকারত্বের অভিশাপ থেকে যদি বেরিয়ে আসতে হয়, অবশ্যই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প কেউ দেখাতে পারবে না। তাই আমরা বলতে চাই, শিক্ষা নয় সুশিক্ষার মাধ্যমে আমরা এই সমাজকে গড়তে চাই, নতুন একটি দেশ গড়তে চাই। এই নতুন দেশকে যদি আমাদেরকে গড়তে হয়, নতুন দেশ যদি আমাদেরকে গড়তে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ঐক্যবদ্ধ কতটুকু হয়েছে। আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতাোত্তর আজকে পর্যন্ত বাংলাদেশে যতগুলি দুর্নীতি হয়েছে, প্রত্যেকের সঠিক বিচার আমরা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে দাবি করছি। একই সাথে জুলাই হত্যায় জুলাই শহীদ যারা হয়েছেন, তাদের হত্যার অবশ্যই সুবিচার শুধু নয়, একেবারে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতগুলি হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার সুবিচার করতে হবে। যার মার বুক খালি হয়েছে, সে বলতে পারবে সেই সন্তানের আহাজারি কি, সেটা কখনো রিটার্ন ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তাই মব জাস্টিস বলেন আর যেভাবেই বলেন, আমি একটা কথা বলতে চাই, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, আমাদের সমাজকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে না।
তাই আমি প্রথমেই উদাত্ত আহ্বান জানাবো যে আইনকে যদি সুপ্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, দুর্নীতিকে দমন করা সম্ভব হবে না। তাই দুর্নীতিকে যদি দমন করতে হয়, আইনের সুশাসন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। আর এই সুশাসন যতদিন আমরা পৌঁছে দিতে পারবো, ততদিন পর্যন্ত এদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ যেটাকে আমরা করতে চাই। একই সাথে আমার যে শহীদ ভাইরা শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি পাবে না যতদিন পর্যন্ত এই বৈষম্য দূর জোরে প্রাধান্য দিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে আমার ভাই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ ভাইকে অবশ্যই নিঃশর্তে, অতি সত্বর নিঃশর্ত মুক্তি দেওয়ার মাধ্যমে জাকের পার্টি অহিংস যে রাজনীতি করে, সেই রাজনীতিতে অটুট থেকে আদর্শিক যে রাজনীতি, শান্তিপ্রিয় যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সেই রাজনীতি জাকের পার্টি করে। সেই রাজনীতিতে আমরা থাকতে চাই। হানাহানি, কারাগারি, মারামারি, সংঘাত আমরা কখনো করিনি, কিন্তু তাই বলে আমরা করতে পারবো না এটা আপনারা ভাববেন না। একবার যদি হুঙ্কার দেয়, আমরা সারা বাংলাদেশে জাকের পার্টির 22 লক্ষ নিবেদিত কর্মী, তারা কেউ ঘরে থাকবে না। যুদ্ধ করেছে, যুদ্ধ আরো করব, কিন্তু এই সংগ্রাম আমাদেরকে বিজয় হতেই হবে। এই বিকল্প কোনো পথ নাই। জাকের পার্টি সেই বিজয়ের লক্ষ্যে এই সরকারের সাথে যত রকমের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা জানেন, সংস্কারের জন্য বিগত কিছুদিন আগে আমরা উপদেষ্টাদের সাথে বৈঠকের পর আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি এবং জাকের পার্টি অনেকে বলে মাঠে নাই, আমি বলে জাকের পার্টি সর্বদাই মাঠে আছে, সেটা অবশ্যই ভালো এবং কল্যাণ কাজের জন্য। এখন জাকের পার্টির চোখে পড়ে না কেন? উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করে না। জাকের পার্টি চোখে পড়ে না কেন? জাকের পার্টি গাড়ি ভাঙচুর করে না। জাকের পার্টি চোখে পড়ে না কেন? জাকের পার্টি হরতাল দেয় না। আমি বলতে চাই, আজকে হরতাল হবে, এদেশের মানুষ, আমার জনসাধারণ না খেয়ে মরবে, এই দায়ভার আমাকেই নিতে হবে, কারণ তারা যারা এইটার ভুক্তভোগী হবে তারা আমারই ভাই। ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এই প্রথম কোটা এবং মেধার সময় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মেধার কোনো বিকল্প নেই, কোটা নয়, মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছিলেন। পর্যায়ক্রমে সেটা সারা দেশ ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের কথা ক্রেডিট দেওয়া নয়, বাস্তবতা নিরিখে দেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ। ক্ষমতায় যাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীনের অন্ন দেওয়া, বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, চিকিৎসাহীনের চিকিৎসা দেওয়া। তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হলে এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে, যৌক্তিক সময়ের ভেতরে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, খোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার নয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে, জাকের পার্টি হরতাল অবরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠি সোনা ধরতে জানে না। বস্তুনিষ্ঠ যে সংবাদ, সেটা দয়া করে প্রচার করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়াকির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।